হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের যে নার্সিংয়ের ফ্রি ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছিল সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা তোমাদের গণিত পার্টটা নিয়ে আলোচনা করব। তো আমরা হচ্ছে 2023-24 সেশনের বিএসসি ইন নার্সিং এবং হচ্ছে ডিপ্লোমা ইন অ্যান্ড মিডওয়াইফারির যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করব। আচ্ছা, তোমরা তোমাদের মধ্যে অনেকে হয়তো আমাকে চিনো, অনেকে চিনো না। আমি একটু নিজের পরিচয়টা দিই আগে। ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের সাকলাইন ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির গণিত বিভাগ থেকে অর্থাৎ ম্যাথ ডিপার্টমেন্ট থেকে আমি পড়াশোনা শেষ করছি। এখন আর কি মাস্টার্স করতেছি আর কি। ঠিক আছে, গ্রাজুয়েশন কমপ্লিট করছি, এখন মাস্টার্স করতেছি। ওকে। তো তোমরা অনেকে হচ্ছে পরিচয় জানতে চাচ্ছিলা। সো আমি হচ্ছে তোমাদের সাকলাইন ভাই, ঢাকা ইউনিভার্সিটির গণিত ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করছি। হ্যাঁ, আচ্ছা, এখন আসো আমরা কিছু জিনিস দেখি। কি জিনিস দেখবো? দেখো, তোমরা যারা হচ্ছে ইংলিশ ক্লাসের নোট জমা দিছিলা সেই ক্লাসের নোট যারা জমা দিছিলা তাদের মধ্যে আমরা বাছাই করে কিন্তু আমরা কি করছি বলো তো? আমরা হচ্ছে নোট উইনার বাছাই করছি আর কি। তো তিনজনকে পুরস্কার দেওয়ার কথা ছিল, আমরা সেই জায়গায় আসলে তিনজনকে না, আমরা হচ্ছে চারজনকে পুরস্কৃত করছি আর কি। দেখো, প্রথম হয়েছে জান্নাতুল নাইম জয়নাব। তো জান্নাতুল নাইম জয়নাব, তুমি হচ্ছে প্রথম হয়েছো, তোমাকে অনেক অনেক অভিনন্দন। ঠিক আছে, দেখো কত সুন্দর নোট করছে, তাই না? সো আমরা জয়নাবকে হচ্ছে আমরা প্রথম হিসেবে সিলেক্ট করছি। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমাদের দ্বিতীয় হয়েছে হচ্ছে তাসনিয়া। তাসনিয়া বেশ অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আমরা খেয়াল করছি ও প্রত্যেকটা ক্লাসে হচ্ছে খুব কেয়ারফুলি সে ক্লাসে অ্যাটেন্ড করে এবং হচ্ছে সে নোট টোটও সাবমিট করে এবং ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সে নোট সাবমিট করে। তার মানে দেখো তাসনিয়া হচ্ছে আমাদের সেকেন্ড। তো তাসনিয়াকে অনেক অনেক অভিনন্দন। ওকে, তারপরে দেখি তো কল্পনা হচ্ছে আমাদের আজকের এই নোট শেয়ারিং চ্যালেঞ্জে কল্পনা হচ্ছে কি থার্ড হয়েছে। তো দেখো কল্পনা কিন্তু অসাধারণ নোট করছে, কত সুন্দর দেখো, একেবারে বিভিন্ন কালারের কালি ইউজ করছে। এই নোটগুলা কিন্তু তোমাদের হচ্ছে, মানে আমি সবসময় একটা কথা বলি যে নোট সবসময় করাটা বেটার, কারণ পরীক্ষার আগে কিন্তু তুমি একেবারে অনেক অনেক বই পড়তে পারবা না। এই নোটগুলা তোমার লাস্ট মোমেন্টে হাতিয়ার হিসাবে কাজ করবে। সো তোমরা সবাই নোট করবা। নোট করলে ওই জিনিসগুলো দেখবো পরীক্ষার আগে, জাস্ট নোট খাতাটা তুমি যদি চোখ বুলায় যাও তাহলে কিন্তু তোমার মানে সব পড়াই কভার হয়ে যায়। ওকে, আচ্ছা, এবং চতুর্থ হয়েছে হচ্ছে সামিউল ইসলাম। তো দেখো সামিউল ইসলামও কিন্তু অনেক সুন্দর নোট করছে, বিভিন্ন কালারের পেন ইউজ করছে। সামিউল ইসলাম, তোমাকে অনেক অনেক অভিনন্দন। ওকে, আচ্ছা, দেখো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে নার্সিম ড্রিমার্স নামে হচ্ছে আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবা। আমাদের যেই ক্লাসগুলো হয়, ক্লাসগুলো কিন্তু ক্লাস শেষে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যায়, তাই না? তো তোমরা যারা ক্লাস করতে পারো না তারা হচ্ছে পরে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা ক্লাসটা করে ফেলতে পারবা। ওকে, সো তোমরা সবাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। আশা করি তোমাদের নার্সিংয়ের ম্যাথের যে ভয়টা সেটা অনেকাংশেই দূর করতে সক্ষম হবে ইনশাল্লাহ। তো ব্যাপার হচ্ছে দেখো, তোমরা নার্সিং পরীক্ষা দিবা, সেটা হচ্ছে তোমরা কিন্তু এখন সবাই মোটামুটি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলছো। তো ব্যাপার যেটা হয় যে ইন্টারমিডিয়েটে কিন্তু আমরা অনেক কমপ্লেক্স কমপ্লেক্স ম্যাথ করছি, তাই না? এই কি বলে, সরল রেখা, বৃত্ত, জটিল সংখ্যা, তারপর হচ্ছে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, সব ম্যাথ করার পরে স্বাভাবিকভাবে তোমাদের মনে হইতে পারে যে আচ্ছা কোশ্চেন কি ওই রিলেটেড কিছু হয়? ব্যাপারটা আসলে না। কোশ্চেন হয় হচ্ছে তোমরা 6, 7, 8-এ যে টাইপের ম্যাথগুলো করে আসছো না, ওইখান থেকে আসলে মেনলি কোশ্চেন হয়। তো মেন কোশ্চেনগুলো হয় হচ্ছে পাটিগণিত নির্ভর, জ্যামিতি থেকে 2-1টা কোশ্চেন থাকে এবং হচ্ছে বীজগণিত থেকে হাতে গোনা কয়েকটা ম্যাথ থাকে। তো আজকের ক্লাসের পরে আমরা কিন্তু নার্সিংয়ের ম্যাথ নিয়ে একেবারে একটা বিস্তর পরিসরে একটা আইডিয়া পেয়ে যাব। একটা জিনিস মনে রাখবা যে একটা ম্যাথ কিন্তু অনেক উপায়ে করা যায়, তাই না? একটা ম্যাথগুলো তুমি চাইলে, মানে নিয়ম ঠিক থাকলে, লজিক ঠিক থাকলে একটা ম্যাথকে তুমি চাইলে অনেক উপায়ে করতে পারবা। তো আমি চেষ্টা করব একদম সহজতর উপায়ে ম্যাথগুলোকে দেখানোর জন্য। আমি একটা ম্যাথকে 2-3টা উপায় করে দিব, তোমাদের কাছে যেটা সবচেয়ে সহজ মনে হবে সেটা তোমরা করবা, এবং যেখানে যেখানে শর্টকাট দেখানোর দরকার, যেখানে যেখানে শর্টকাট আছে সেখানে তোমরা শর্টকাট অ্যাপ্লাই করবা। ওকে, চলো আমরা হচ্ছে কি করবো বলতো ভাই? এখন ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি নার্সিংয়ের 23-24 সালের কোশ্চেনটা দেখব। তো চলো আমরা ডিপ্লোমা অ্যান্ড হচ্ছে মিডওয়াইফারির 23-24 সেশনের কোশ্চেনটা দেখে ফেলি। দেখো, আমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব, এটা কিন্তু অবশ্যই করবা, তাহলে তোমরাই আসলে প্রত্যেকটা ভিডিও কিন্তু পেয়ে যাবা। ওকে, দেখো এটা খুবই সুন্দর একটা ম্যাথ,
এবং ব্যাপার হচ্ছে এটা খুবই সহজ, পরীক্ষায় আসলে এত সহজ প্রশ্ন পরের বার নাও আসতে পারে। দেখো এখানে আমাদের কি বলছে, আমাদের এখানে বের করতে হবে হচ্ছে এ অনুপাত বি অনুপাত সি এর মানটা, এ অনুপাত বি অনুপাত সি এর মান, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, বলছে a/2 ইকুয়াল b/3 ইকুয়াল c/4 হলে নিচের কোনটি সঠিক, অর্থাৎ এ অনুপাত বি অনুপাত সি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো তো ভাই দেয়া আছে কত, a/2 ইকুয়াল b/3 ইকুয়াল কত c/4। তাহলে দেখো তো প্রথম দুইটা নিয়ে আমি যদি কাজ করি, তাহলে কি লিখতে পারবো দেখো তো ভাই, এই দুইটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, a/2 ইকুয়াল b/3, এইখান থেকে দেখো তো ভাই আমি এটাকে কেমনে লিখতে পারি না, a/b ইকুয়াল 2/3, এটা কেমনে লিখতে পারি। আচ্ছা অনেকে নাও বুঝতে পারো, যে বলবা যে ভাইয়া এটা আসলে কেমনে লিখলাম, দেখো আমার কাজ হচ্ছে a/b আকারে প্রকাশ করা। তাহলে দেখো এটাই আমি জাস্ট একটু ব্যাখ্যা করে দিচ্ছি, হ্যাঁ এরপরের গুলো আর ব্যাখ্যা করবো না এই টাইপের ম্যাথে। তাকে আমি যদি গুণ করি আর গুণন করি তাহলে কত হবে, 3 আর a গুণ করলে হবে 3a, আর 2 আর b গুণ করলে হবে 2b। তাহলে এখানে দেখো তো আমি কি লিখতে পারি, a/b ইকুয়াল কত 2/3। তাহলে a/b ইকুয়াল 2/3 হলে এখান থেকে কি লিখতে পারি, a অনুপাত b ইকুয়াল 2:3। আচ্ছা এটা লিখলাম। আবার দেখো এখন যদি আমি পরের জিনিসটা নিয়ে কাজ করি, পরের দুইটা অনুপাত, এই 2 আর 3 নম্বর অনুপাত নিয়ে যদি কাজ করি দেখো তো কত হয়, এখান থেকে আমি কত লিখতে পারি, b/3 ইকুয়াল হচ্ছে c/4, তাই না। তাহলে এখান থেকে আমি একবারে লিখতে পারি কত, b/c ইকুয়াল, দেখো b আর c হচ্ছে স্থান বিনিময় করবো অর্থাৎ 3/4। তাহলে সুতরাং এখান থেকে আমি লিখতে পারি b অনুপাত c ইকুয়াল 3:4। আচ্ছা এখন হচ্ছে আসল খেলাটা, আসলে এই জায়গায় হচ্ছে আসলে প্লাবান ভুলটা করে। দেখো তাহলে আমি কি পাইলাম, a অনুপাত b ইকুয়াল হচ্ছে 2:3 আর b অনুপাত c ইকুয়াল হচ্ছে 3:4। দেখো সবসময় মনে রাখবা, দেখো তো ভাই এখানে a এর মান হচ্ছে 2, b এর মান 3, আবার এখানে b এর মান 3, c এর মান 4, তার মানে দেখো দুই জায়গায় কিন্তু b এর মানটা সেম আছে, তাই না। দুই জায়গায় b এর মানটা কি সেম আছে না, এইখানেও 3 এইখানেও 3, তার মানে যেহেতু দুই জায়গায় b এর মান সেম আছে তাহলে আমরা এখান থেকে একবারে লিখে দিতে পারবো a অনুপাত b অনুপাত c ইকুয়াল হচ্ছে 2:3:4। ঠিক আছে, 2:3:4। এখান থেকে যেহেতু এই দুইটার মান যেহেতু সেম আছে তার মানে এখান থেকে আমরা ডিরেক্টলি 2:3:4 লিখে দিতে পারবো। ওকে, তার মানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। হ্যাঁ ডি নাম্বারটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। ওকে, তাহলে দেখো ভাই এইখানে যদি এই জিনিসটা সেম না থাকে তাহলে আমরা কি করব। দেখো তোমাকে কোশ্চেন করলো এরকম, কোশ্চেন করলো যে x অনুপাত 2 ইকুয়াল y, আচ্ছা এই ম্যাথটাকে আমরা এভাবে না লিখে এভাবে লিখি, দেখো x অনুপাত y ইকুয়াল হচ্ছে 2:3 আর y অনুপাত z ইকুয়াল হচ্ছে আমাদের 4:5, এইভাবে দিয়ে দিছে মনে করো এই ম্যাথটা। তাহলে তোমাকে কোশ্চেনে চাইলো যে x অনুপাত y অনুপাত z ইকুয়াল কত, তাহলে কিভাবে আমরা বের করব। দেখো এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসার মতো ম্যাথ। দেখো তো ভাইয়া এইখানে y এর মান কত, দেখো তো ভাই এখানে y এর মান কত আমাদের, এখানে y এর মান হচ্ছে আমাদের 3 আর এইখানে y এর মান কত, এখানে y এর মান হচ্ছে 4। তার মানে দেখো y এর মান দুই জায়গায় দুই রকম, আমাদের কাজ হচ্ছে y এর মান দুই জায়গায় সেম বানানো, y এর মান দুই জায়গায় সেম বানানো। তাহলে দেখো তো এখানে হচ্ছে 3 এখানে 4, তাহলে এই প্রথমটায় যদি আমি এইটাকে যদি আমি কত দ্বারা গুণ করি, দেখো যদি 4 দ্বারা গুণ করি আর এইটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি, দেখো 3 দ্বারা যদি গুণ করি তাহলে দেখো তো এখানে 4 দ্বারা গুণ করলে হয়ে যাবে 12, এখানে 3 দ্বারা গুণ করলে হয়ে যাবে 12। তাহলে আমাদের কিন্তু দুই জায়গায় y এর মানটা সেম আসে। তাহলে দেখো যদি 4 দ্বারা গুণ করি তাহলে কত হবে, x অনুপাত y ইকুয়াল কত হবে, দেখো তো ভাই 4 দ্বারা গুণ করলে 4 দ্বারা গুণ করলে কত হবে, 4 দুগুণা 8 অনুপাত হচ্ছে 3 4 12। আচ্ছা আর এখানে যদি 3 দ্বারা গুণ করি তাহলে y অনুপাত z ইকুয়াল কত হবে, 3 4 12 অনুপাত কত, এখানে 3 5 15। ঠিক আছে, তাহলে এখন দেখো দুই জায়গায় যেহেতু সেম আছে তাহলে সুতরাং আমরা লিখতে পারবো x অনুপাত y অনুপাত z ইকুয়াল কত বলো তো ভাই, 8 অনুপাত 12 অনুপাত 15। এটাই হচ্ছে অ্যান্সার। বলো তো সবাই কি ক্লিয়ার কিনা, বলো তো সবাই কি ক্লিয়ার।
সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? ওকে, তোমরা যেহেতু অ্যান্সার করতেছো তার মানে আসলে বুঝতে পারছো, গ্রেট। আচ্ছা দেখো, এটা একটা সুন্দর ম্যাথ বলছে, সুন্দর ম্যাথ দিছে। দেখো বলছে একটি রম্বসের আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন, একটি রম্বস আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন, এই জিনিসটা আমাদের দেখো একটু বলি। রম্বসটা কি একটু এঁকে দেখাই তোমাদের। রম্বস আছে না এখানে? হ্যাঁ আছে। দেখো এই মনে করো একটা রম্বস, ঠিক আছে? রম্বসের কিন্তু কি বলতো ভাইয়া, চারটা বাহু সমান, তাই না? রম্বসের চারটা বাহু সমান। রম্বসের কি চারটা বাহু সমান, কি বলতে পারি, চারটি বাহু সমান। চারটা বাহু কি সমান? আচ্ছা, রম্বসের যেহেতু চারটা বাহু সমান, তার মানে একটা রম্বস আঁকতে একটা বাহু হইলেই হচ্ছে, একটা বাহু হইলেই হচ্ছে, তাই না? ওই বাহু সমান করে আমরা রম্বসটা আঁকায় ফেলতে পারবো, তাই না? তার মানে আমাদের প্রথমে দরকার কি, বাহু লাগবে, প্রথমে হচ্ছে বাহু দরকার। এখন দেখো রম্বসকে আমি কোন পরিমাপে আঁকবো। দেখো এই কোণটা যদি আমাকে দেয়া থাকে, এই কোণটাকে দেয়া থাকলে, এটা যদি আমাকে বলে 60 ডিগ্রি, তাহলে আমি 60 ডিগ্রি অনুপাতে এইভাবে আঁকাই দিব এই রেখাটাকে। তাহলে এই রেখাটাকে তুমি যদি আঁকতে পারো তাহলে তো আমার রম্বস হয়ে গেল। তারপর হচ্ছে এই কোণের সমান করে আবার এইখানে একটা কোণ নিব, এখানে কোণ নিয়ে কি আবার এই রেখাটা আঁকবো, তারপর জাস্ট এই রেখাগুলোকে আমরা কি যোগ করে দিব, তাই না? তাহলেই তো ডান। তার মানে দেখো তো আমার একটা রেখা লাগতেছেই এবং একটা কোণ হইলেই হয়ে যাচ্ছে, তাই না? কারণ এই কোণের সমান করেই তো আমরা আবার এখানে কোণটা নেই, তাই না? তার মানে দেখো তো যে আমার বাহু লাগবে আর কি লাগবে, একটা কোণ লাগবে, একটা কোণ। তার মানে একটা বাহু এবং একটা কোণ হইলেই আমি কিন্তু রম্বসটা আঁকায় ফেলতে পারবো। তাহলে আমার কয়টা উপাত্ত লাগবে? দুইটা উপাত্ত লাগবে। তাহলে কয়টা উপাত্ত লাগবে? দুইটা। তার মানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার এই ম্যাথের। ওকে, দেন দেখো পরেরটা। দেখো এটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এটা একটু তোমরা সবাই বলো তো, এটার অ্যান্সার কত হবে? এ বি সি নাকি ডি হবে, একটু বলো তো সবাই। বলো এটার অ্যান্সার কত হবে, তোমরা একটু সবাই বলো, এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটার অ্যান্সার কত হবে সবাই একটু বলো। সবাই একটু অ্যান্সার করে ফেলো, এটার অ্যান্সার কত হবে? গ্রেট, ডি নাম্বারটা হবে এই ম্যাথের অ্যান্সার, কারণ এই ম্যাথটাই আমরা অলরেডি একবার করছি। তার মানে দেখো আমরা কিন্তু আসলে বুঝে ফেললাম এটার অ্যান্সার হবে ডি। দেখো এখানে বলছে এ প্লাস বি ইকুয়াল 8 এবং এ বি ইকুয়াল যদি আমাদের হয় হচ্ছে কত, এ প্লাস বি ইকুয়াল হচ্ছে আমাদের 8 দেয়া আছে। ও মাই গড, তুমি কেন বাঁকা হও? তুমি তো বাঁকা হইতে পারবে না, তোমার সমান থাকতে হবে। দেখো এ প্লাস বি হচ্ছে 8 এবং এ বি হচ্ছে 15। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে আমরা একটা কাজ করি, চলো আমরা এটাকে অপশন টেস্ট করব। হ্যাঁ, এটাকে আমরা কি করব? অপশন টেস্ট। অপশন টেস্ট, আমরা ট্রেডিশনাল ওয়েতে না যাই। হ্যাঁ, অপশন টেস্ট, অপশন টেস্ট করি চলো। তুমি অপশন টেস্ট করে ম্যাথে আসলে এমসিকিউতে 80% কোশ্চেনের অ্যান্সার করা যায়, বুঝতে পারছো? তাহলে দেখো তো এ প্লাস বি, অর্থাৎ এমন দুইটা এ আর বি নিতে হবে যাদের যোগফল হবে হচ্ছে 8, গুণফল হবে 15। তাহলে দেখো আমরা একটা কাজ করি, আমি এ এর মান যদি 1 নেই আর বি এর মান যদি 7 নেই, তাহলে এদের যোগফল কত বলো তো ভাইয়া? এ প্লাস বি ইকুয়াল কত? 8। কিন্তু এ বি এর মান কত হচ্ছে? এ বি এর মান কিন্তু কত হচ্ছে বলো তো? আমার 15 হচ্ছে না, এ বি নট ইকুয়াল 15 হয়ে যাচ্ছে। তার মানে এটা আমাদের হবে না, এটাকে আমরা নিতে পারবো না। আচ্ছা, এ ইকুয়াল যদি 2 নেই, বি ইকুয়াল যদি 6 নেই, তাহলে দেখো তো কত হয়? এ প্লাস বি কত? 8 হয়ে যাচ্ছে, কিন্তু এ বি এর মান 6 দুগুণা 12, 15 হচ্ছে না। তার মানে এটাও আমরা নিতে পারবো না। আচ্ছা, এর মান যদি 3 নেই, বি এর মান যদি 5 নেই, তাহলে কত হবে? কত হবে দেখো তো? এ প্লাস বি মানে কত? 8 হয়ে যাচ্ছে, তাই না? 8 হয়ে যাচ্ছে। এ বি এর মান কত হচ্ছে? এ বি এর মান কত বলো তো? 3 5 15 হয়ে যাচ্ছে। তার মানে এইটাই হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে এ এর মান 3, বি এর মান 8। তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান লাগবে। তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত হবে? তাহলে এ মানে কত? 3, তাহলে 3 স্কোয়ার প্লাস বি হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো ভাই? 9 প্লাস 25 ইকুয়াল 34। 34।
তাহলে আমাদের কত এখানে? সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। দ্য ফ্যাক্ট ইজ যে এইখানে দেখো ছোট দুইটা সংখ্যা ছিল, মানে দুইটার যোগফল হচ্ছে 8, গুণফল হচ্ছে 15, সংখ্যা দুইটা কিন্তু ছোট ছোট। এখানে যদি যোগফল থাকতো 84 আর এখানে গুণফল যদি থাকতো 1529, তাহলে কিন্তু তুমি অপশন টেস্টের জায়গায় ভ্যাপাচাকা খাওয়া যাইতা। তুমি কিন্তু তখন আর অপশন টেস্ট করে অনেক টাইম লাগতো, মানে পারতা না, এক কথায় তুমি পারতা না। হ্যাঁ, দুই একজন জিনিয়াস ছাড়া এটা কেউ পারতো না। তখন কিন্তু আসলে আমাকে মেইন নিয়মের কাছে যাইতে হবে। তখন যখন একটা সংখ্যাটা বড় থাকবে তখন কিন্তু তোমাকে মেইন নিয়মের কাছে ব্যাক আসতে হবে। তো চলো আমরা একটু মেইন নিয়মটা দেখে ফেলি। ঠিক আছে, দেখো এখানে এ প্লাস বি আছে, এ বি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি কত, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এ প্লাস বি এর মান তোমার কাছে আছে 8 স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে একসাথে রেখে দাও প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ বি এর মান কত আমাকে দেওয়া আছে 15। তার মানে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8 স্কোয়ার মানে কত 64 মাইনাস 30 ইকুয়াল কত 34। সো এই যে 34 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আসো, একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। এটা তোমরা একটু অ্যান্সার করো তো কত হবে? ভূমির দৈর্ঘ্য 6 মিটার এবং উচ্চতা হচ্ছে 4 মিটার। এটা তোমরা একটু অ্যান্সার করো কত হবে? অ্যান্সার করো কত বর্গ মিটার হবে? হ্যাঁ, মেইনটা তো করে দিলাম ভাইয়া। আচ্ছা, অনুসিদ্ধান্ত তো দরকার নেই এখানে, আমরা তো মেইন ফর্মুলা দিয়ে করতে পারতেছি, অনুসিদ্ধান্ত তো লাগতেছে না এখানে ভাইয়া। ইকরা, অনুসিদ্ধান্ত লাগতেছে না এখানে। এই ম্যাথটার অ্যান্সার কত হবে বলো? আচ্ছা, অনেকে বলতেছো 12, 12। ওকে, গ্রেট, তোমরা সবাই কারেক্ট। দেখো তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিয়ে করলে আমাদের আসতেছে কত? 12 হচ্ছে আমাদের অ্যান্সার। তো চললাম ভাই, আমরা হচ্ছে এখানে দেখো আমাদের দুইবারই পরাপর কি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, তাই না? তো পরের বার কিন্তু সমকোণী ত্রিভুজ না বলে তোমাকে অন্য একটা ত্রিভুজ বলতে পারে, যেমন তোমাকে হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারে, তাই না? একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটু চলো সূত্রগুলা জেনে নিই, সূত্রগুলা জেনে নিই চলো। তাহলে এক নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল কত বলো তো ভাই? ইকুয়াল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ওকে, 2 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার, √3/4 ইন্টু a স্কোয়ার। এখানে এটা কি সমবাহু ত্রিভুজের কি সবগুলা বাহু সমান, তাই না? সমবাহু ত্রিভুজের সবগুলা বাহু সমান, তাহলে এটা হচ্ছে ওই সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা একটা ম্যাথ করে ফেলি, হ্যাঁ, একটা এক্সাম্পল দেখে ফেলি, এখান থেকে একটা এক্সাম্পল দেখে ফেলি যে একটি সমবাহু ত্রিভুজের, একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের, একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে, 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত? তার ক্ষেত্রফল ইকুয়াল কত? হ্যাঁ, তাহলে দেখো তো, তাহলে এরিয়া ইকুয়াল কত হবে? এরিয়া বা ক্ষেত্রফল, এরিয়া মানে ক্ষেত্রফল, একটু ইংলিশে লিখে ফেললাম। দেখো ক্ষেত্রফল কত হবে বলো তো? √3/4 ইন্টু a স্কোয়ার। এ মানে কত বলো তো? ওই বাহুটার দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কত আছে? 4 আছে, তাহলে সুতরাং লিখতে পারি কত? √3/4
ইন্টু 4 স্কোয়ার। তাহলে একটা 4 একটা 4 ক্যান্সেল হয়ে যায়, কত থাকবে 4√3 একক, বর্গ একক বা বর্গ মিটার। ঠিক আছে, বর্গ মিটার। ওকে, তো এটা আশা করি বোঝা গেল। 3 নাম্বার, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বলতে পারো কেউ? b/4 ইন্টু √4a² মাইনাস b স্কোয়ার, 4a² মাইনাস b স্কোয়ার। আচ্ছা দেখো, ভাইয়ের বয়স 3 বছর 6 মাস এবং বোনের বয়স 6 মাস, তাহলে ভাই এবং বোনের বয়সের অনুপাত কত? তাহলে দেখো তো, এটার অ্যান্সার তোমরা বলো তো, এটার অ্যান্সার তোমরা বলো। কি বলছিলাম ভাইয়া, কি বলছিলাম? আমরা হচ্ছে ক্ষুদ্র এককে বা ছোট এককে প্রকাশ করব, তাই না? ছোট এককে প্রকাশ করব, ছোট একক, ছোট এককে প্রকাশ করব। তাহলে এখন দেখো তো, ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স, ভাইয়ের বয়স ছোট একক কত এখানে বলো তো? মাস, তাই না? মাস। তাহলে ভাইয়ের বয়স কত? এখানে 3 বছর, তার মানে কত হবে? 3 গুণ 12, 3 গুণ 12 যোগ হচ্ছে 6 মাস। তাহলে 3 বারং 36 আর 6 কত? 42। এবং বোনের বয়স কত? 6 মাস। তাহলে ভাই ইস টু বোন ইকুয়াল কত হবে? দেখো তো, ভাই ডিভাইডেড বাই বোন, এখানে কত হবে ভাইয়া? এখানে হবে হচ্ছে, দেখো ভাইয়ের বয়স 42 মাস এবং বোনের বয়স কত? 6 মাস। তাহলে 7/1। তাহলে সুতরাং আমরা বলতে পারি কত? 7:1। তাহলে অ্যান্সার কত? সি। অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে, অ্যান্সার হচ্ছে আমাদের সি। আচ্ছা, ওকে, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও সবাই, আর বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, হ্যাঁ, যেন আমরা শেষ পর্যন্ত সবাই মিলে ক্লাসটা শেষ করতে পারি। দেখো, সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? তাহলে একটা সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাপের একটা সূত্র আছে, হ্যাঁ, যে একটা সুষম বহুভুজ, সুষম বহুভুজের বহুভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণ, শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ ইকুয়াল, শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণ ইকুয়াল হচ্ছে, দেখো, 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি ডিভাইডেড বাই এন। এন হচ্ছে বাহুর সংখ্যা, যেখানে এন কি? বাহুর সংখ্যা, যেখানে এন ইকুয়াল বাহুর সংখ্যা, এন ইকুয়াল কি? বাহুর সংখ্যা, এন ইকুয়াল বাহুর সংখ্যা। তাহলে দেখো তো, পঞ্চভুজের জন্য এনের মান কত ভাইয়া? পঞ্চভুজ মানে কি? 5টা বাহু আছে, তাহলে এনের মান হচ্ছে 5। তাহলে সুতরাং আমাদের এইখান থেকে মানটা কত হবে? দেখো তো, উৎপন্ন কোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি ডিভাইড বাই এনের মান কত? 5। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 180 মাইনাস 360 বাই 5 মানে কত বলো তো ভাই? 360 বাই 5 মানে কত? 72। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে? 108 ডিগ্রি, 108 ডিগ্রি। ওকে, 108 ডিগ্রি, তার মানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, ডি ইজ দ্য অ্যান্সার। তোমাদের হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্কটা কি ভাই? হোমওয়ার্কটা হচ্ছে সুষম ষড়ভুজের জন্য এই কোণের মান কত? সুষম ষড়ভুজের জন্য একটু কমেন্টে বলো তো, সুষম ষড়ভুজের জন্য এই কোণের মান কত হবে? সুষম ষড়ভুজের জন্য, ষড়ভুজের জন্য এই কোণের মান কত বলো? এই কোণের মান কত বলো সবাই? সবাই একটু কমেন্টে বলো তো, সুষম ষড়ভুজের জন্য এই কোণের মান কত? সুষম ষড়ভুজের জন্য এই কোণের মান কত? সবাই একটু বলো, সবাই একটু বলে ফেলো, সুষম ষড়ভুজের জন্য এই কোণের মান কত? সাবাস, তিথি,
আমিনা, ওরা কারেক্ট অ্যান্সার দিয়েছে। ওকে গ্রেট, 120, সেরা, তোমরা সবাই সঠিক অ্যান্সার দিছো। ওকে, দেন উই আর গোয়িং টু দ্য নেক্সট ম্যাথ। দেখো, আচ্ছা এটা আমাদের ছিল না ম্যাথের পার্ট না, বাট চলে আসছে, দুঃখিত। দেখো, পরিকেন্দ্র সমকোণী ত্রিভুজের কোথায় অবস্থিত? পরিকেন্দ্রটা কি সেটা আগে আমাকে বুঝতে হবে, ঠিক আছে? পরিকেন্দ্রটা কি, চলো এটাকে আগে একটু দেখি। দেখো পরিকেন্দ্র, মনে করো এই একটা বৃত্ত আছে আমার কাছে, ঠিক আছে? মনে করো এই একটা বৃত্ত আছে, ঠিক আছে? এই বৃত্তে অন্তর্লিখিত একটা আমরা সমকোণী ত্রিভুজ নিব, এই বৃত্তে অন্তর্লিখিত একটা সমকোণী ত্রিভুজ নিব, ঠিক আছে? কি নিব? একটা সমকোণী ত্রিভুজ নিব। সো সমকোণী ত্রিভুজটা কোথায় বাবা তুমি? এই তো অন্তর্লিখিত সমকোণী ত্রিভুজ। তাহলে মনে করো একটা অন্তর্লিখিত সমকোণী ত্রিভুজ নিলাম। আচ্ছা, আমরা এটাকে অন্য কালারের নেই, হ্যাঁ? অন্তর্লিখিত সমকোণী ত্রিভুজ নিব, হ্যাঁ? অন্তর্লিখিত ত্রিভুজটা মানে কি সেটা বলতেছি। দেখো দেখো আমরা অন্তর্লিখিত কি নিলাম? সমকোণী ত্রিভুজ নিলাম। অন্তর্লিখিত ত্রিভুজ মানে এই যে ত্রিভুজে যে তিনটা শীর্ষবিন্দু, এই যে তিনটা শীর্ষবিন্দু, সেই তিনটা শীর্ষবিন্দু আমাদের বৃত্তের পরিধির উপর অবস্থান করবে, বৃত্তের পরিধির উপর অবস্থান করবে। তার মানে এই বৃত্তে অন্তর্লিখিত একটা ত্রিভুজ নেয়ার পরে, বৃত্তে অন্তর্লিখিত একটা ত্রিভুজ নেয়ার পরে আমাদের ওই বৃত্তের কেন্দ্র যেটা, ওইটাই হচ্ছে আসলে আমাদের কি বলতো? পরিকেন্দ্র। ওই বৃত্তের কেন্দ্র যেটা, ওইটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র। তাহলে একটা বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ নেয়ার পরে ওই বৃত্তের কেন্দ্র যেটা, সেটাই হচ্ছে আমাদের কি? পরিকেন্দ্র। তাহলে এখানে বলছে কি সমকোণী ত্রিভুজের কোথায় থাকে? তাহলে ভাইয়া এখানে আমরা আমাদের যেহেতু সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র বলছে, তার মানে একটা বৃত্ত নিব, তার ভিতরে একটা সমকোণী ত্রিভুজ নিব। সমকোণী ত্রিভুজের দেখো আমাদের এই যে পরিকেন্দ্র, মানে কেন্দ্রটা হচ্ছে পরিকেন্দ্র। তো এটা আসলে তুমি যদি জিওমেট্রিক্যালি ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে এই কেন্দ্রটা এই অতিভুজের উপরে অবস্থান করে। এখানে নর্মাল সেন্স দিয়েও বোঝা যায়, তাই না, যে এই কেন্দ্রটা এই অতিভুজের উপরে অবস্থান করে। তার মানে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র আসলে অতিভুজের উপরে অবস্থান করে। ওকে, আই হোপ আমরা এটা সবাই বুঝতে পারছি। ওকে, এটার আগে আমরা চলো আরো একটা ম্যাথ দেখি। আমরা একটা ম্যাথ দেখি, দেখো আমরা একটা ম্যাথ দেখি, সুন্দর একটা ম্যাথ দেখবো, হ্যাঁ? লিখি যে রবি রবি 7টি কলম কিনে, 7টি কলম কিনে, রবি 7টি কলম কিনে 100 টাকা দিল, হ্যাঁ? 100 টাকা দিল, 100 টাকা দিল, এবং দোকানদার 51 টাকা ফেরত দিল, 51 টাকা ফেরত দিল, হ্যাঁ? দোকানদার কি করলো? 51 টাকা ফেরত দিল। তাহলে প্রশ্নটা হচ্ছে একটি কলমের দাম কত? একটি কলমের দাম কত? একটি কলমের দাম কত? তাহলে দেখো কি বলছে, রবি 7টি কলম কিনে 100 টাকা দিল এবং দোকানদার তাকে 51 টাকা ফেরত দিল। তাহলে একটি কলমের দাম কত? এটা তোমরা একটু বলো তো কমেন্টে সবাই, এটার অ্যান্সার কি হইতে পারে? এটার অ্যান্সার কি হওয়া উচিত একটু বলো, সবাই একটু বলো। এই যে অলরেডি সঠিক অ্যান্সার চলে আসা শুরু করছে। সেরা ভাই, সেরা, জোস। ওকে গ্রেট। আচ্ছা, তার মানে দেখো তো, রবি হচ্ছে 7টা কলম কিনছে এবং সে 100 টাকা দিছে। তাহলে দোকানদার তাকে ফেরত দিছে কত? 51 টাকা। তাহলে দেখো 51 টাকা ফেরত দিছে, তাহলে আমরা পাচ্ছি কত? 49 টাকা। তাহলে কলমের দাম 49 টাকা। কয়টা কলম কিনছে? 7টা কলম কিনছে। 7টা কলম কিনছে কত? 49 টাকা দিয়ে। তাহলে 7টি কলমের দাম যদি 49 টাকা হয়, তাহলে একটি কলমের দাম কত? একটি কলমের দাম 49/7 ইকুয়াল হচ্ছে 7 টাকা। ওকে, এই কোশ্চেনটাও তোমাদের ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারিতে আসছিল, ঠিক আছে? ওকে, এখন তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে ছিলা, তোমরা একটু সবাই আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও তো যে
যতটুকু পড়ানো হয়েছে, যতটুকু বুঝাইছি সবগুলাই কিন্তু আমি একদম টাইপ আকারে পড়াইছি। মানে একটা ম্যাথ আমি কিন্তু করাইনি, শুধু আমি একটা ম্যাথকে ওইটাকে একটা টাইপের ভিতরে ফেলার ট্রাই করছি। ঠিক আছে, বলো তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল তাদের কাছে কি সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা? এই যে 20টা ম্যাথ করাইলাম, মানে 20টা টাইপের ম্যাথ করাইলাম, এইখান থেকে যেই কোনো ধরনের কোশ্চেন যদি তোমাদের আসে, তোমরা কি পারবা না? একটু সবাই বলো তো, সবাই কি পারবা না? এই টাইপের ম্যাথ আসলে কি পারা যাবে না সব? ওকে, আচ্ছা। তো তোমাদের কাজ থাকবে যে তোমরা যারা ক্লাসে ছিলা, আহ, তোমরা অবশ্যই ক্লাস শেষ করার সাথে সাথে নোটগুলো করে নোটটা সাবমিট করবা। আমি ইনশাল্লাহ সবার নোটই দেখবো এবং আহ, কি বলে, খুব ভালো মতোই দেখবো যে তোমরা কোথাও ভুল টুল করছো কিনা, বা হচ্ছে কোথাও একটু ভালো হইতে পারতো, এগুলো দেখবো। এবং হচ্ছে আমরা কিন্তু নেক্সট ক্লাসে তোমাদের নোটের, ম্যাথ নোটের যে বিজয়ী যারা তাদেরকে ঘোষণা করা হবে। এবং তোমরা ভালো মতো নোট করবা। যদি নোট পছন্দ হয় আমার, আজকে তো 4জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, আমার যদি পছন্দ হয় আমি 5জনকে বিজয়ী ঘোষণা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো তোমাদের কাজ হচ্ছে, আমি খালি একটা করলাম মানে, বুঝলাম না আমি জানুর রহমান কি বলতে চাইছো। তোমাদের কাজ হচ্ছে নোটগুলো সুন্দর মতো সাবমিট করা। এবং আহ, এই ক্লাসগুলো যদি তোমাদের কাছে নোট শেয়ার করতে কোনো ভয় নাই ভাই, কোনো ভয় নেই, দেখবা তুমি একদিন ফার্স্ট হয়ে গেছো, দেখবা তুমি একদিন ফার্স্ট হয়ে গেছো। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ ফায়েজা সিদ্দিকা। ওকে, ওকে, আচ্ছা, আচ্ছা, তোমরা ক্লাসের রিভিউটাও জানাবা। ঠিক আছে, ক্লাস কেমন লাগছে, ভালো হইলে ভালো বলবা, খারাপ হইলে খারাপ বলবা, বাট ক্লাসের রিভিউটা দিবা। ঠিক আছে, এবং হচ্ছে নোটটা সাবমিট করবা। মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হইতেছে, দেখো নেক্সট যে ক্লাসটা মঙ্গলবারে তোমাদের সাহিত্যপ্রেমী শিরিন আপু ক্লাস নিবে। সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে এবং সে প্রায় 2 বছর ধরে কিন্তু পড়ায়। ওকে, সো ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, তার মানে বুঝতেছোই যে কতটা জোসভাবে ক্লাস নেবে ইনশাল্লাহ তোমাদের। সো তোমরা হচ্ছে নেক্সট ক্লাসে থাকবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নোট কিন্তু অবশ্যই সাবমিট করবা। ওকে, এবং ক্লাসে রিভিউ জানাবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।